জীবনে ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাক সেখানে গিয়ে একবার থেমে দাঁড়ান। পালানোর চেষ্টা না করে চারপাশটা ভালো করে দেখুন। মানুষ, পরিস্থিতি, বাস্তবতা সবকিছুকে বুঝে নিন। তারপর নিজেকে ধীরে ধীরে মানিয়ে নিতে শিখুন। নিজেকে বলুন, হয়তো এটাই আমার নিয়ত। এই জায়গাতেই আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই পরিস্থিতির ভেতর দিয়ে আমাকে বাঁচতে হবে। পরিস্থিতি সবসময় আমাদের পছন্দ মতো হয় না। অনেক সময় জীবন এমন জায়গায় এনে দাঁড় করায় যেখানে অভিযোগ করার ভাষাও খুঁজে পাই না। কিন্তু বাস্তবতা হলো, কাঁদলে পরিস্থিতি বদলায় না, মন খারাপ করে বসে থাকলেও সমাধান আসে না। শক্ত হতে হয়, না চাইতেও শক্ত হতে হয়। ভালো থাকা যদি সম্ভব হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ভালো থাকা সম্ভব না হয় তবুও ভেঙে পড়া যাবে না। অভিনয় করে হলেও সামনে এগোতে হবে, কারণ আল্লাহর জন্য বেঁচে থাকা মানে শুধু সুখে থাকা নয়, কষ্টের ভেতরেও ধৈর্য ধরে টিকে থাকা। নিজের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করা, হার না মানা। এই জীবন একটা পরীক্ষা ক্ষেত্র। কেউ পরীক্ষাটা দেয় সহজ প্রশ্নে, কেউ দেয় কঠিন প্রশ্নে, কিন্তু পরীক্ষার হল ছেড়ে উঠে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই দাঁড়িয়ে থাকুন, টিকে থাকুন। আজ না পারলেও কাল পারবেন, এই বিশ্বাসটা আঁকড়ে ধরুন। কারণ আল্লাহ কাউকে অকারণে ভাঙেন না, আর কোনো কষ্টই চিরস্থায়ী নয়। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বেশ কয়েকদিন হয়ে গেছে শাক সেদ্ধ খাওয়া হয় নাই। তো আজকে মিষ্টি কুমড়ার শাক উঠাচ্ছি। ফরাসের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না করব। তো এখানে আমি বেগুন গাছ লাগিয়েছিলাম। বেগুন গাছের ঠিক মাঝখানে, মানে বেগুন গাছ লাগানোর আগে আমি এখানে ২-৩টা মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম। গাছগুলো থেকে একদিনও পাতা উঠানো হয় নাই। আর মিষ্টি কুমড়াও তেমন হচ্ছে না। তো ভাবলাম পাতা উঠিয়ে আজকে রান্না করি দুপুরের জন্য। প্রতিদিনের ভিডিওর তুলনায় আজকে খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব, স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। শাকগুলো পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে চলে আসছি আবারও সবজির বাগানে। তো এখানে দেখুন আমি কিছু ওলকপি লাগিয়েছিলাম। ওলকপিগুলো বেশি একটা বড় হয় নাই, কিন্তু অতটাও নরম না। আর বেশি দিন রাখা যাবে না, একটু ছোট থাকা অবস্থায় তুলে নিচ্ছি। আজকে প্রথম আমার সবজি বাগান থেকে ওলকপি উঠিয়ে রান্না করব। দেখা যাক, ওলকপিগুলো কাটার পরে বোঝা যাবে ভেতরের দিকটা নরম নাকি শক্ত। তো আমার মনে হচ্ছে এই টাইমটাই খাওয়ার একেবারে উপযুক্ত টাইম। তো এর থেকে বেশি রাখলে হয়তো ওলকপিগুলো শক্ত হওয়া শুরু করবে। আর মাটিতে হয়তো তেমন পুষ্টিগুণ ভালো ছিল না, যার কারণে ওলকপিগুলো তেমন একটা বড় হয় নাই। তবে পাতাগুলো দেখুন এত সুন্দর, মনে হচ্ছে মাটির সব খাদ্য মনে হয় পাতাগুলো শোষণ করে ফেলছে। তো একটু ছোট থাকা অবস্থায় উঠিয়ে নিচ্ছি। ওখান থেকে যেগুলো একটু বড় বড় আর কি, ওগুলো উঠাচ্ছি আর ছোটগুলো রেখে দিচ্ছি। এখানে দেখুন একটা ফেটেও গেছে। তো কেন জানি আমার এই মাটিগুলোতে, মানে আমার যে পুরনো সবজির বাগান, ওই বাগানের মাটিগুলোতে এখন কোনো ধরনের সবজি তেমন একটা ভালো হয় না। তো ভাবতেছি জায়গাটা ১ বছর মানে গ্যাপ দিব, তারপরে আবার নতুন করে লাগাবো। আর এখন নতুন যে বাগানটা করেছি ওখানেই এখন থেকে আর কি সবজি লাগাবো, কারণ ওই জায়গায় মাটিগুলো ভালো। আর যেহেতু ফার্স্ট টাইম এবার করেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যা যা লাগিয়েছি সবকটা গাছ সুন্দরভাবেই হয়েছে। তো এখানে আমি কয়েকটা উঠিয়ে নিয়েছি। দেখুন ছোট ছোট আর কি দেখে, যেগুলো একটু বড় বড় ওগুলো উঠিয়েছি। তো শিফাকে বললাম ওগুলো নেওয়ার জন্য। আর আমার বাগানটার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, একেবারে মরা বাগানের মতন। যা লাগাই, যেটা লাগাই, যত্ন আরটি কম হয় না, তারপরেও কোনো গাছ তেমন একটা ভালো হয় না। এই যে শিফার পেছনে মরিচ গাছগুলোর অবস্থা দেখুন। তো এখন আমি পাতাগুলো আলাদা করে আমার ছাগলকে দিয়ে দিব, যেহেতু পাতাগুলো অনেক কচি আর আমার ছাগল ওলকপির পাতা খেতে খুব পছন্দ করে। ছাগলগুলো সুযোগ পেলেই চলে যায় ওলকপির পাতা খাওয়ার জন্য। আগামী কালকে আমার দোকানের, মানে আমার যে ছোট রেস্টুরেন্টটা করতেছি ওটার উদ্বোধন হবে, ওপেন করব। এতদিনে ফাইনালি দোকানের কাজ শেষ হলো। তো আজকে একটু বাজারেও যেতে হবে, যা যা লাগবে বাজার করার জন্য। তাই রাতের জন্য আর কি একটু রান্না বান্নাও করে রাখবো। তো এখানে পাতাগুলো আলাদা করে নিয়েছি, বারান্দায় এনে ছাগলকে দিয়ে দিলাম। আর এদিকে আমি চলে আসছি রান্না বান্নায়। আজকে শাকও রান্না করব দুপুরে, আর ওলকপিটাও রান্না করে নিব।
তো এখানে মাছ ভাজি করে নিচ্ছি। তো আমাদের ঘরে তরকারির মাছটা কেউ তেমন একটা খেতে চায় না, সবাই ভাজা মাছ পছন্দ করে, তাই আমি তরকারিতে বেশি মাছও দেই না। আর ওলকপিগুলো যেহেতু ছোট ছোট, বেশি একটা হবে না, এক বেলার পরিমাণ হবে। তো মাছ আমি 4 পিস নিলাম। এক চুলায় মাছ ভাজি করতেছি, আর এক চুলায় আমি ওলকপি রান্নাটা বসিয়ে দিলাম। কপিগুলো কাটতে গিয়ে দেখি অনেকটা নরম, একেবারে আলুর মতন। দেখুন কপির কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারতেছেন, অনেকটা নরম। আর বাড়ির ওলকপি স্বাদটা একটু আলাদা হবে, কারণ এইগুলোতে আমি কোনো ধরনের সার প্রয়োগ করিনি, একমাত্র গোবর সার ছাড়া। তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। একটু ঝোল এড করছি, কারণ আমার শ্বশুর শাশুড়িমা বর্তমানে আমাদের বাসায়, আর ওনারা একটু ঝোল খেতে পছন্দ করেন। মানে তরকারিতে কম ঝোল দিয়ে রান্না করলেই বকাবকি করেন। তো যাই হোক, মাছটা দিয়ে দিলাম, আর তারপরে আর কি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো ওটা আমি রাতের জন্য রান্না করতেছি। তো এদিকে চলে আসছি আমার বড়ই গাছে। আমার বড়ই গাছে এবছর মাশাআল্লাহ মানে এত বড়ই হয়েছিল, কি বলবো। যেহেতু স্কুলের বাচ্চারা অর্ধেকটা বড়ই খায়, সেই জন্যই হয়তো আল্লাহ এই গাছটাতে এত বরকত দিয়েছেন। বাড়িতে কোনো ফল গাছ থাকলে, মানে আমার মা বলতেন, যেখানে যে গাছের ফল মানুষজন খায় বেশি, সেই গাছে নাকি ফল বেশি হয়। তো হতে পারে আমাদের এই ছোট বড়ই গাছটাতে এত বড়ই হয়, মাঝে মধ্যে মনে হয়, আমারই মনে হয় নজর লেগে যাবে। তো নিচের দিকে দেখুন অনেক বড়ই হয়েছিল, বাচ্চারা অলরেডি অনেক বড়ই খেয়ে ফেলছে, ওরা কিন্তু বড়ইগুলো কচি থাকতেই খেয়ে ফেলে। আর এই যে দেখুন উপর দিকে এখনো এত বড়ই, আমরা কিন্তু একদিনও খাইনি। তো আজকে ভাবতেছি কিছু বড়ই পেড়ে ভর্তা করব দুপুরের জন্য। ঠান্ডা ঠান্ডা দিন, দুপুরের সময় বড়ই ভর্তা খেতে ভালোই লাগবে। তো আমি একটা চেয়ারে উঠে বড়ই পারতেছি, আর ওইদিকে শিফাও পারতেছে। তো আজকে ফার্স্ট টাইম আমাদের ঘরে আর কি আমাদের গাছের বড়ই দিয়ে ভর্তা করা হবে। তো বড়ইগুলো এখনো বেশি বড় হয় নাই, পাকার সময় আসে নাই। তো তার থেকে দেখে দেখে আর কি একটু বড় বড় সাইজের যেগুলো মানে হালকা হালকা একটু লাল হতে শুরু করছে, ওটা পেকে লাল হচ্ছে না, ওটা আসলে রোদের জন্য লাল হয়। আর আমার এই গাছের বড়ইগুলো কাঁচা অবস্থায় লাল একেবারে আপেলের মতন হয়ে যায়, এত বড় বড় সাইজের হয়। তো দেখুন আমি বেছে বেছে কিছুটা বড়ই পেরে নিচ্ছি, ছোটগুলো রেখে দিচ্ছি, যেগুলো একটু বড় বড় হয়েছে ওগুলোই আর কি পেরে নিচ্ছি। জুবাইর 2-3 দিন থেকে বলতেছে বড়ই ভর্তা করার জন্য, তো আমি আসলে সময় পাচ্ছি না। আর সকাল সকাল আসলে বড়ই পাড়াও যায় না, আর স্কুল যেহেতু খোলা থাকে, স্কুল টাইমে বড়ই পাড়া যায় না, যেহেতু ওইদিকে টিচাররা থাকেন। তো আজকে রবিবার ছিল, আমাদের স্কুল তো রবিবারে বন্ধ থাকে। তো শিফার অবস্থা দেখুন বানরের মতন, বড়ই পারতে ব্যস্ত। তো শিফা অর্ধেক বড়ই একা একা খেয়ে ফেলে, নিচের দিকে একটা বড়ইও শিফার জন্য বিশেষ করে থাকে না। ও একেবারে বড়ইগুলো বাচ্চা অবস্থায়, যখন বড়ইয়ের মধ্যে কোনো টক ভাব পর্যন্ত আসে না, তখন থেকে মানে ও বড়ই খাওয়া শুরু করে দেয়। আর সেই সাথে তো আছে জুবাইর, মানে ও মেয়েদের মতন টক খেতে পছন্দ করে। তো যাই হোক, বড়ই পাড়া শেষ, আপাতত আমাদের ভর্তার জন্য যেটুকু লাগবে ওইটুকুই পেরে নিলাম। এখন পর্যন্ত বড়ইগুলোতে মানে পুরোপুরি টক আসে নাই, এখনো একটু কষা কষা ভাব রয়েছে। তো যাই হোক, বড়ইয়ের বুটাগুলো ফেলে পানিতে ধুয়ে ওটা এখন জুবাইর ভর্তা করবে, আমি এদিকে রান্না বান্না করব। মানে জুবাইর আমার থেকে ভালো ভর্তা টর্তা করতে পারে, আর আমার আবার অনেক কাজ, আমাকে বিকালে বাজারে যেতে হবে। তো ওকেই বললাম যে ভর্তাটা তুই করে নে, আমার আবার এসব ঝামেলার কাজ পছন্দ না। আর আমি টক খেতে তেমন একটা পছন্দ করি না, তবে বড়ই ভর্তা হলে একটু একটু খাই। তো দেখা যাক আজকে কতটা খেতে পারি। আমি বড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সবকিছু অ্যারেঞ্জ করে দিব, ও ভর্তাটা করবে। তো যাই হোক, এখনো যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো আমি এদিকে চলে আসছি শাকটা রান্না করার জন্য। এখানে দিয়েছি ফরাসের বিচি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর হচ্ছে একটা শুটকি মাছ। তো প্রথমে ফরাসের বিচিগুলো একটু সেদ্ধ করব। এই যে ফরাসের বিচি দিয়ে দিচ্ছি। ফরাসের বিচিটা একটু সেদ্ধ হওয়ার পরে দেখুন শাকটা দিয়ে দিচ্ছি। তো মিষ্টি কুমড়ার শাক এভাবে ফরাসের বিচি দিয়ে আর শুটকি মাছ দিয়ে রান্না করলে খেতে খুব মজা লাগে।
আর অনেকদিন হয়ে গেছে শাক খাওয়াও হয় নাই। আজকে ভাবলাম রান্না করি, আমার শাশুড়ি মাও বলতেছেন রান্না করো। আর এদিকে দেখুন জুবাইর ভর্তাটা করে নিচ্ছে শুকনো মরিচ দিয়ে, ধনিয়া পাতা, রসুন আর সামান্য একটু গুঁড়া মরিচও দিছে। তো ও ওর মতন করে ভর্তা করতেছে, ও জাল খেতে একটু বেশি পছন্দ করে। দেখুন কতটা শুকনো মরিচ দিয়েছে, জানি না জালের জন্য আদৌ ভর্তাটা খাওয়া যাবে কিনা, কারণ আমি আবার অতটাও জাল খেতে পারি না। তো মরিচের অবস্থা দেখে মনে হচ্ছে বড়ই ভর্তাটা অনেক বেশি জাল হবে। তো যাই হোক, ফাইনালি এই যে আমি বড়ই ভর্তা নিয়ে বসে পড়ছি। বেশ মজা লাগছিল বড়ই ভর্তাটা খেতে। বারান্দায় বসে বসে একটু আরাম করে বড়ই ভর্তা খেলাম। এদিকে দেখুন আমার ছাগলের বাচ্চাটাও চলে আসছে ভর্তা খাওয়ার জন্য। ওকে আমি নিচে কিছুটা দিছি, ও মানে খাচ্ছে আর এখন আরো খাওয়ার জন্য দেখুন মানে একেবারে উঠে পড়ে লাগছে। এদিকে আমার শাক রান্নাটাও হয়ে গেছে দেখুন, একেবারে গলে গেছে শাকটা। তারপরে দুপুরের খাবারও আর কি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটা অটো গাড়ি নিয়ে চলে আসছি বাজারে। এই যে আমি বলেছিলাম আমার দোকান ওপেনিংটা আগামী কালকে করব, সোমবারে। সোমবারটা যেহেতু একটা ভালো দিন, শুভ দিন, তো সেই জন্য আর কি ভাবলাম সোমবারেই করি। তো এখন এখন পর্যন্ত মানে বিরিয়ানি টিরিয়ানি রান্না করার জন্য কোনো ধরনের বাজার টাজার করা হয় নাই। তো আজকে সব বাজার করব, লিস্ট নিয়ে চলে যাচ্ছি বাজারে। তো জানি না আমার দোকানটা কতটা চলবে, কারণ আমি যেখানে দোকানটা ওপেন করতেছি ওই বাজারটা অতটাও বড় না। মানে এতটা বড় যে টাউনের মতন এরকম না, মোটামুটি ছোটখাটো একটা বাজার। তো দেখা যাক, শুরু করে দেখি, কারণ দোকানটা করতে আমার অতটা খরচ যাচ্ছে না। তো যদি দেখা যায় তেমন একটা ভালো চলছে না, তাহলে যে খরচটা আমি করব সেটা কোনো মতে উঠিয়ে তারপরে না হয় বন্ধ করে দিব। তো দেখা যাক, জীবনে কিছু করতে গেলে একটু রিস্ক তো নিতেই হয়। তো দোয়া করবেন আমার দোকানটার জন্য, যাতে আমার উদ্দেশ্যটা আল্লাহ পূর্ণ করেন, আমি সাকসেস হই। তো এখানে দেখুন আমি আয়ুর্বেদিক একটা ট্যাবলেট নিচ্ছি। নার্ভের সমস্যা, আর্থ্রাইটিসের সমস্যার জন্য এত ভুগতেছি, মানে অনেক ডাক্তারও দেখিয়েছি, কিন্তু এই যে আর্থ্রাইটিসের সমস্যাটা কিছুতেই কমে না। তো এখান থেকে একটা আয়ুর্বেদিক ঔষধ নিচ্ছি, যেটা খেলে আমি মানে একটু আরাম পাই। অনেক বড় বড় ডাক্তার দেখিয়ে যে আরামটা আমি পাই না, ওই ওষুধটা খেলে আর কি একটু আরাম পাই, মাঝে মধ্যে খাই যখন বেশি হাত পায়ে ব্যথা করে। তো যাই হোক, ঔষধ নিলাম। এখন আবার মুরগি নিতে হচ্ছে, যেহেতু আমরা চিকেন বিরিয়ানি করব। আমাদের এখানে তো আবার বিফ বারণ, তো ওটা এখন করা যাবে না, চিকেন বিরিয়ানি করব, তাই মাংস নিচ্ছি। আর এদিকে আবার ঘরের জন্য একটু মাছও নিতে হবে, যেহেতু শ্বশুর শাশুড়ি মাও আসছেন, তরকারি টরকারি রান্না করতে হবে। ফ্রিজে মাছ শেষ হয়ে গেছে, তো ওখান থেকে একটু মাছও নিয়ে নিচ্ছি, যেহেতু বাজারে আসছি, মানে আমার দোকানের জন্য যে বাজারগুলো করতে হবে সেটাও করতেছি, আর সেই সাথে ঘরের জন্য টুকটাক বাজার সেটাও করে নিচ্ছি। তো আরিয়ানের বাবা মুরগি কিনে মুরগিগুলো পরিষ্কার করাচ্ছেন, আর আমি এদিকে মাছ কিনে কেটে কুটে আর কি রেডি করে তারপরে সবজি টবজি কিনবো, আর দোকান থেকে যা যা কিনার আছে সেগুলো কিনে বাড়িতে যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে। তো এখানে আমি একেবারে জ্যান্ত বড় বড় কই মাছ পেলাম, আর দামটাও ভালো, মাত্র ৩০০ টাকা কেজি। তো মাছটা দেখে আমার এত সুন্দর লাগছে, নিয়ে নিলাম। দেখুন, তো মানে এখানে মনে হয় ১ কেজি ৩০০ গ্রামের মতন ছিল, নিয়ে নিয়েছি সবকটা মাছ জ্যান্ত। আর এদিকে আরিয়ানের বাবা মুরগিগুলো পরিষ্কার করিয়ে নিয়েছেন, কারণ এত কাজের চাপ আমার উপরে, আমার দ্বারা এখন ওগুলো সম্ভব হবে না বাড়িতে নিয়ে মুরগি পরিষ্কার করা। তো যাই হোক, আমাদের দোকান থেকে আর কি বিরিয়ানির চাল, তারপরে মশলাপাতি যা যা লাগবে ওটা এখন নেওয়ার বাকি। বাকি সব কেনাকাটা হয়ে গেছে। আর প্রথমে আর কি সবজির বাজার, মাছের বাজারে আসছি, ওই দিকের কাজটা সেরে তারপরে দোকানে যাব। দোকান থেকে যেকোনো একটা দোকানে ঢুকে মানে যা যা নেওয়ার নিয়ে চলে যাব।
তো যাই হোক আগামীকালকে আমার দোকান ওপেনিং করব। সেটা তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আগামীকালের দিনটা মানে আমার জন্য একটা স্পেশাল দিন। সেই সাথে একটু চাপেরও দিন। মানে খুব বেশি টেনশন লাগতেছে। কি হবে না হবে আল্লাহই জানেন। আর যেহেতু অনেক দায়িত্ব আমার উপরে, জানি না সামলাতে পারবো কিনা। তো দোয়া করবেন। আল্লাহ যেন আমার আশাটা পরিপূর্ণ করেন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আর এখানে দেশি আলু পেলাম, কিছু আলু নিয়েও নিলাম। তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।